আমার মা, আমার পরিবার বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রীর নামে মিথ্যা রায় দেওয়ার জন্য। আপনি যদি তারেক রহমানকে খালাস দিয়ে যদি চেম্বার থেকে বের হয়ে যান, এরপরে কিন্তু আপনার লাশ পাওয়া যাবে না। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে দুজনের জামিন পাওয়া নিয়ে আলোচনা, সমালোচনা, প্রশংসা এবং প্রতিবাদ সবকিছুই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক মহলেও। একজন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। দুজনেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন এবং এই জামিন পাওয়া আসলেই কি তাদের জন্য কতটুকু যৌক্তিক, কেন তারা জামিন পেলেন, তার আগে আপনাদেরকে একটি বক্তব্য শোনাতে চাই। আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, নির্বাচনের আগে তিনি যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, সেদিন তারেক রহমান এই বিচার বিভাগ সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। আমার মা, আমার পরিবার আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা। এখন অনেকে হয়তো চিন্তা করছেন, অনেকে হয়তো চিন্তা করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় দেখি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার ওপরে বিভিন্ন সময় যে জুলুম, নির্যাতন, অত্যাচারগুলো হয়েছে, বিশেষ করে মিরাজ হোসেন গাজী লাইভ, MAG লাইভ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ইউটিউব, ফেসবুকে যেই প্রতিবেদনগুলো আমি বিগত এক বছরে পোস্ট করেছি, প্রচার করেছি, সেখানে কমেন্টগুলো অনেকেই করেছেন যে বিএনপি এইগুলো ভুলে গেছে, বিএনপি এগুলো মনে রাখেনি, তারেক রহমান এগুলো মনে রাখেনি, তারেক রহমান এগুলো ভুলে গেছেন। ওনারা হয়তো চিন্তা করেন যে বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন বলে ওনাদেরও এখন উচিত আওয়ামী লীগকে বা ওর প্রতিপক্ষকে একইভাবে নির্যাতন করা, অত্যাচার করা। এটি হয়তো তাদের কাছে মনে হয়। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া রাজনীতিতে ওনারা কিন্তু সবসময় কিন্তু দেখেন বলে আসছে যে প্রতিহিংসা রাজনীতি নয়, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা কখনো শান্তি এনে দিতে পারে না। সংঘাত, সহিংসতা কখনো সমাজের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। বিগত 16 বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি দল, যেই দলের নেতা, কর্মী, সমর্থক সহ বহু মানুষ গুম, খুন, অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। অবশ্যই আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেই জন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, এই যে আজকে যে তারেক রহমান বলছিলেন যে উনি এবং ওনার মা যে বিচার বিভাগের কাছ থেকে সবচেয়ে বেশি যে নির্যাতিত হয়েছেন, অবিচার পেয়েছেন, ভুক্তভোগী হয়েছেন, এই ঘটনাগুলো তার মানে বিএনপি বা তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হচ্ছেন, উনিও কি এখন আওয়ামী লীগের নেতাদের বা অন্য যে রাজনৈতিক দলের নেতাদের আছে তাদেরকে কি জামিন না হওয়ার জন্য বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ করবেন? এটি কি আশা করেন? নিশ্চয়ই কোনো বিবেকবান মানুষ এটি আশা করবেন না।
আইন, বিচার, আদালত, এই জায়গাটি আসলে বিচার বিভাগের মতো থাকতে হবে। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনাকে যেই মামলাটিতে সাজা দেওয়া হয়েছিল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকে, স্পেশাল জজ আদালত থেকে যে সাজা পেয়েছিলেন, যাকে সাজা দেওয়া হয়েছিল, সেই মামলা নিয়ে আমরা সবাই এরই মধ্যে জেনেছি যে সেই মামলাটির গ্রহণযোগ্যতা বা বিচারের স্বচ্ছতার জায়গাটি কেমন ছিল। আরও কয়েকটি উদাহরণ যেগুলো হয়তো ওইভাবে করে গণমাধ্যমে আসেনি। তারেক রহমানের বক্তব্য যেহেতু আগে প্রচার নিষিদ্ধ ছিল, উনি আসলে সেই মামলাগুলো নিয়ে যেই প্রতিক্রিয়াগুলো দিয়েছিলেন, একজন সন্তান হিসেবে তার মায়ের ওপরে অবিচার হচ্ছে, সেই সন্তান যখন সেই প্রতিক্রিয়া দিয়েছেন সেটি যে কতটা তাৎপর্যপূর্ণ আমরা হয়তো তখন গণমাধ্যমে প্রচার হয়নি। যেহেতু আমি তারেক রহমানের রাজনীতি পর্যবেক্ষণ করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, সংরক্ষণ করি ওনার বক্তব্য বিবৃতিগুলো, সেক্ষেত্রে আমি সবগুলো দেখতাম। তখন আমি চিন্তা করতাম যে আসলে একজন সন্তান হিসেবে ওনার কাছে আসলে কেমন লেগেছে তখন, অন্য সব কিছু বাদ দেন। নিম্ন আদালত থেকে যেই সাজা হয়েছিল বেগম খালেদা জিয়ার, হাইকোর্টে আপিল করে উচ্চ আদালত থেকে সেই সাজা কমার কথা অথবা জামিন পাওয়ার কথা, স্বাভাবিক এটি হয়। এই যে জামিন পেলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তখন কিন্তু হাইকোর্ট থেকে জামিন তো পাননি, সাজা তো কমেনি, সাজা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। কি বলেছিলেন তখন আসলে তারেক রহমান, কীভাবে বেগম খালেদা জিয়ার উপরে বিচার বিভাগ অবিচার করেছিল বা তখনকার রাষ্ট্রযন্ত্র কীভাবে অন্যায় করেছিল, তারেক রহমানের বক্তব্য সেই সময় 2018 সালে। আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর ব্যাপারে কি দেখেছি? আজকে সকালবেলায় জানানো হয়েছে আমাকে ঢাকা থেকে যে বাধ্য করা হয়েছে বিচারপতিকে, সেই বিচারপতিকে 3 দিন ধরে আটকে রাখা হয়েছে ঘরে, এমনকি তার পরিবারের সাথেও তাকে দেখা করতে দেওয়া হয়নি। গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে আটকে রেখেছে এবং বাধ্য করা হয়েছে, তাকে জীবনের হুমকি দিয়ে, জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রীর নামে মিথ্যা রায় দেওয়ার জন্য। আজকে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশের কোন বিচারপতি দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারবেন না। এই হচ্ছে বাংলাদেশের বিচার অবস্থা। সুস্থ খালেদা জিয়া হেঁটে যিনি চলাফেরা করেছেন আর বের হয়েছেন হুইল চেয়ারে, এবং সেই জেল জীবনের জেরে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। যখন দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যাভাবে যখন জেল দেওয়া হয়েছিল, আমরা প্রতিবাদ জানিয়েছি। অনেক লোক বলেছে হ্যাঁ এটা তো বিএনপি বলবে বিচার বিভাগের নামে, কিন্তু অপ্রিয় হলেও সত্য। আজ বিএনপির কথা 100-তে 100 ভাগ সত্য হয়েছে যে এই বিচার বিভাগের উপরে দেশের মানুষের যে আস্থা নেই। আরেকটি ব্যাপার আপনাদেরকে বলি, তারেক রহমানের নামে একটি মামলায়, ওনার মানি লন্ডারিংয়ের একটি মামলায়, সেই মামলাটিতে সাজা হয়েছিল, একটি মাত্র মামলা, যদিও পরবর্তীতে সেই মামলাগুলো খালাস হয়ে যায়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ভুয়া প্রমাণিত হয়। তারপরেও যেহেতু তখন রাজনৈতিকভাবে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মামলার কথা বলতেন তারেক রহমানের, সেই মামলায় নিম্ন আদালত থেকে, স্পেশাল জজ আদালত থেকে সেই মামলা তারেক রহমান খালাস পেয়েছিলেন। ফলে রায় কি হয়েছিল সেইটি একটু আপনাদেরকে প্রথমে একটু শোনাতে। ওই সময় তারেক রহমান সাহেবকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যে মামলায় এখান থেকে $50,000 খরচ করেছেন বলছে, কিন্তু তার সপক্ষে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি, যার কারণে তাকে মামলা থেকে খালাস দিয়েছেন। এই বিচারক মোতাহার হোসেন, যেই বিচারক খালাস দিয়েছিলেন, তার জীবনের উপর দিয়ে কি বয়ে গেছে আপনারা জানেন? এই বিচারক মোতাহার হোসেন যখন দেখলেন যে ওই মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই, ওই মামলার কোনো একজন সাক্ষী, কোনো একটি কাগজ, কোনো একটি দলিলপত্র, কোনো কিছুতে তারেক রহমানের কোনো নাম গন্ধ নেই, তখন এই বিচারপতি মোতাহার হোসেনকে তখন চাপ দেওয়া হলো প্রথমে যে যেভাবেই হোক তারেক রহমানকে সাজা দিতে হবে। এরপরে সেই বিচারক মোতাহার হোসেনকে তখনকার আইন সচিব, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মিলে বিচারক মোতাহার হোসেনকে তার বাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়, এবং সেই ভিডিও ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিচারক মোতাহার হোসেনকে তার যে বাসা থেকে এই যে অস্ত্র বের করে, তখনকার আইন সচিব এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা তার বাসা থেকে অস্ত্র ঠেকিয়ে তাকে পরে তুলে নিয়ে যায়। কোথায় গিয়েছিল জানেন? বিচারপতি খায়রুল হকের কাছে, প্রধান বিচারপতি ছিলেন। অস্ত্র ঠেকিয়ে বিচারক মোতাহার হোসেনকে বলেছিলেন যেভাবেই হোক তারেক রহমানকে সাজা দিতে হবে। আপনি যদি তারেক রহমানকে খালাস দেন, খালাস দিয়ে যদি চেম্বার থেকে বের হয়ে যান,
এরপরে কিন্তু আপনার লাশ পাওয়া যাবে না। তাদের কোমর থেকে পিস্তল বের করে বুকে ধরে এবং বলে যে পিস্তল দিয়ে গুলি করলে একবারে 10টা গুলি কিন্তু বুক ছেদ করে যাবে। সেই বিচারক তিনি কিন্তু এজলাসে উঠে গোয়েন্দা সংস্থার ওই মিথ্যা রায় তিনি কিন্তু পড়েননি। উনি কিন্তু এরপরে ওনাকে দেশ ছেড়ে যেতে বাধ্য হতে হয়। এই মামলাটিতেও পরবর্তীতে কিন্তু তারেক রহমানকে উচ্চ আদালত থেকে সাজা দেওয়া হয়েছিল। শুধু একটি ঘটনা না, তার আগে আমরা দেখেছি মোতাহার সাহেব নামে আরেকজন বিচারপতিকে কিভাবে যখন বাধ্য করা হয়েছিল মিথ্যা রায় পড়ার জন্য, উনি যখন অস্বীকার করেছিলেন, কিভাবে তাকে গোয়েন্দা সংস্থা দিয়ে এসকে সিনহা সাহেবকে বলেন, মোতাহার সাহেবকে বলেন, তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে, এটি তাদের বক্তব্যই উঠে এসেছে। আমরা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করিনি। আপনারা কেউ জিজ্ঞেস করেছেন? বাংলাদেশের মানুষ কি তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছে? পায়নি। আমরা তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি। তারাই, যেহেতু এই মানুষগুলো বিবেকবান, সেই জন্য তারা যখনই সুযোগ পেয়েছে তখন এসে জাতির সামনে দাঁড়িয়ে তারা বলেছে তাদেরকে কিভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন করে, টর্চার দিয়ে, ভয়ে ভীতি দেখিয়ে সেই কাজগুলো করতে বাধ্য করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয় নাই। একাধিকবার কিন্তু এই মোতাহার হোসেনের কথা বলেছেন এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যেভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল সেই কথাগুলো কিন্তু বিভিন্ন সময় তারেক রহমান প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা দেখলাম যে বাংলাদেশের সিটিং বিচারপতি, যাকে এই অবৈধ সরকারি নিয়োগ দিয়েছিল, হঠাৎ কেন তারা তাকে এইভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিল? কারণ সবকিছুর একটি সীমা থাকে। এই ভদ্রলোক মানুষটি যখন দেখলেন যে না, দিস হ্যাজ বিকাম টু মাচ, একটির পর একটি জোর করে অন্যায় আবদার তাকে দিয়ে করানো হচ্ছে, যখন আর মানা সম্ভব নয়, মিথ্যা আবদার রক্ষা করা সম্ভব না, যখন এই ভদ্রলোক এসকে সিনহা সাহেব যখন তার সাথে আর সায় দিলেন না, রায় দিলেন না, তখন তারা তার বিরুদ্ধে উঠে লাগলো। বাংলাদেশের প্রধান বিচারপতি যারা বিচার দেবে, যারা ন্যায় বিচার করবে সাধারণ মানুষের জন্য, তারাই যেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত, তাহলে তারা কি করে সম্ভব সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়া, সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব? কি সম্ভব নয়। মা এবং সন্তান, পুরো পরিবার এই বিচার বিভাগের মাধ্যমে কতটা অবিচারের শিকার হয়েছেন। এই ফিরিস্তি আসলে উনি হয়তো বলেন না, বলতে চান না, বিস্তারিত ব্যাখ্যা দেন না। কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে যে প্রতিহিংসাকে আমরা দূরে ঠেলে দিব। এই জন্যই তারেক রহমান কিন্তু বলেছিলেন যে উনি, ওনার পরিবার, ওনার মা বিচার বিভাগের দ্বারা যেই নির্যাতনের শিকার হয়েছেন, অবিচারের শিকার হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, উনি চেষ্টা করবেন বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন এটি প্রমাণ করা, এটি প্রতিষ্ঠিত করা। তারেক রহমান উনি সেই কথা যে রাখবেন, রেখেছেন, উনি যে অন্যদের চেয়ে আলাদা, এই একটি উদাহরণের কারণে হলেও তো আপনার উচিত ওনাকে সম্মান করা, ওনাকে আলাদা করে বিবেচনা করা। কারণ আপনাকে চিন্তা করতে হবে, আজকে যদি আপনি ভুক্তভোগী হন, আপনার পছন্দের দল না, আপনার বাইরের দল, অন্য দল হচ্ছে যদি তখন সরকার পরিচালনার দায়িত্ব থাকে, তাহলে আপনি যদি সেই বছরের পর বছর অবিচারের শিকার হন, তখন আপনার কাছে কেমন লাগবে? বিচার বিভাগের মতো চলতে হবে। এই জামিনগুলো দুটো নিয়ে আইনি ব্যাখ্যা কি আছে বা আইনগতভাবে কতটুকু স্বচ্ছতা বা নিরপেক্ষতা, সেই ব্যাখ্যায় কিন্তু আমি যাইনি। সেটি যারা আইনজ্ঞ আছেন তারা দেখবেন। কিন্তু জামিন পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার তারেক রহমান এটি ঘোষণা দিয়েছেন নির্বাচনী ইশতেহারে। তাও কিভাবে দিয়েছেন? কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা। কারণ বিচার বিভাগ ন্যায় বিচার করলে কিন্তু আজকে হয়তো বেগম খালেদা জিয়া, তারেক রহমান হয়তো একসাথে পাশাপাশি প্রেস কনফারেন্সে দেখতে পেতাম। আল্লাহ সেটি পূরণ করেননি, তারপরেও আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বেগম খালেদা জিয়াকে ইতিহাসের সবচেয়ে বড় জানাজায় মানুষ তাকে দোয়া করে শেষ বিদায় দিয়েছেন এবং প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। সকল রাজনৈতিক দল, মত সবাই যার যার অধিকার
প্রতিষ্ঠিত করতে পারবে, এইটা বাংলাদেশে দেখতে চাই।